আজকে আমি চলে এসেছি তোমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালে সন্ধেবেলার লাইট এবং সাউন্ড শো দেখাতে, বা বলা ভালো 3D প্রজেকশনের মাধ্যমে লাইট এবং সাউন্ড শো দেখাতে। আর আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি রয়েছে লাইট এবং সাউন্ড শোর ডিটেলসগুলোর নিয়ে, তাই কত টাকা টিকিট, কোথা দিয়ে কাটতে হবে সব কিছু একটা ভিডিওতে রয়েছে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। মাই নেম ইজ শানু, তোমরা দেখছো তুরন্ত শানু। সন্ধেবেলায় আলোতে ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু অসাধারণ এক মায়াময় পরিস্থিতি তৈরি করেছে। এই জন্যই হয়তো কলকাতাকে সিটি অফ জয় বলা হয়ে থাকে। ভিক্টোরিয়ার লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য কিন্তু এই জায়গাটা দিয়ে ঢুকতে হবে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট 100 রুপিস পার হেড। আর এই রাস্তাটা দিয়ে মিহিরকুঞ্জ গেট 3 আর 4 আর 3 যে গেট আছে, এই দুটোর মাঝখান দিয়ে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা দিয়ে গিয়েই পড়বে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সন্ধেবেলার যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হচ্ছে। তো চলো, আমার হাতে টিকিটও কাটা রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের একেবারে সামনে দেখতে পাবে গেটের কাছে একটা টিকিট কাউন্টার রয়েছে, আর সেখানে 100 টাকা পার হেড টিকিট প্রাইস পড়বে। সাধারণত প্রত্যেক দিনই বিকেল 5:30 থেকে এই টিকিট সংগ্রহ করতে পারবে তোমরা। সোমবার দিন বন্ধ থাকে সম্পূর্ণভাবে। আর এছাড়া মঙ্গল, শুক্র এবং রবিবার দিন বাংলা ভাষায় শোটা হয়ে থাকবে। আর বাকি দিনগুলোর মধ্যে বুধবার দিন ইংরেজিতে এবং বৃহস্পতি ও শনিবার দিন হিন্দিতে শো হয়ে থাকবে। এখন হচ্ছে মিম, বয়স হলো 300, 400, হাজার খানেক দিন। কি বলবে আর কি বলবে না, যদিও মেয়েটা ভালোই চেনা, তবু নিজেও ঘুরতে এলাম দুজন মিলে দিন। আপনারা এখন যেখানে বসে আছেন, এক সময় সেখানে এ ঘোরাফেরা করত। কোথায় জুরাসিক পার্ক আর কোথায় পার্ক স্ট্রিট? এখান থেকে শুরু করলে মোবাইল ফোনে আসতে আসতে 52 এপিসোড লেগে যাবে। তার চেয়ে একটা চেনা জানা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে শুরু করো। তাহলে এটা দিয়ে করি। একটা গাড়ি সাপ করে বেরিয়ে এলো 38-এর 2 এলগিন রোডের বাড়ি থেকে 1941 সালের 16 জানুয়ারি রাত্রে, এবং সোজা ঢুকে পড়ল বাঙালি রাস্তার ভেতর। না 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 না, নেতাজি সুভাষচন্দ্র বসু তার আগেই কলকাতার রাস্তায় ছিলেন। উনি তো 1930-এ কলকাতার মেয়র হয়েছিলেন। কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে তিনি ভারতের বার্তা। তবে ব্রিটিশদের চোখে এক মন ধুলো দিয়ে ওই মহাবিশ্রম 3-4 রকম ছদ্মবেশ, এই একেবারে থ্রিলার। তারপর আক্ষরিক অর্থে তিনি মৃত্যুহীন। এরকম সুপার হিরো কলকাতা আর পাইনি। কলকাতার সবচেয়ে বড় ভিলেন কে? আমি একজনের কথা বলবো যার কোনো নামই নেই। নামই নেই মানে? 1989 সালে 6 মাস ধরে রাত্রে রাস্তায় শুয়ে থাকা 13 জন গৃহহীন মানুষকে পাথর দিয়ে খুন করে কেউ একজন। মিডিয়া তার নাম দেয় স্টোন ম্যান। আমার মনে হয় সেরা ভিলেন হলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন কেন? বারে, তিনি কলকাতায় চাকরি করলেন, নাটক করলেন, আর সিনেমাটা কিনা মুম্বাইতে গিয়ে করতে হলো। কি হতো বাংলা সিনেমার নায়ক হলো? সে তো ক্লিফ রিচার্ড ছোটবেলায় কলকাতায় ছিলেন, মানে হাওড়ায়, কিন্তু সে তো একই হলো। অত বড় একটা গায়ক এখানে দাঁড়িয়ে হয়তো সুমন চাটুর্যের মতো জীবন রুটিন শুরু করে পেলে কলকাতায় ছিলেন, কিন্তু লিওনেল মেসি ফুটবল নিয়ে আর কি মারবে না বলে দিলাম। 1911 সালে আইএফএ শিল্ডের ফাইনালে 2-1 গোলে মোহনবাগান হারিয়ে দিল সাহেবটি সাহেব রেজিমেন্ট। ভাবা যায় পরাধীন দেশে ইংরেজ টিমকে হারাচ্ছে একটা দল, যা সকলে ভারতীয়। কলকাতার ইতিহাসে জল জল করছে সেই দিন।
করার ছিল না, তাই 1905-এ ঠিক করলো বাংলাকে দুভাগ করে দেওয়া হবে। লর্ড কার্জন একটা চিঠিতে লিখছেন, কলকাতাকে সফল চক্রান্তের সিংহাসন থেকে সরাতেই হবে। আরে সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে এখানেই তো তৈরি হয়েছিল জাতীয়তাবাদী ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তারপরে এখানেই হয়েছিল অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স, আর সেই থেকেই তো কংগ্রেস। সাথে কি ব্রিটিশরা সুরেন্দ্রনাথকে বলতো সারেন্ডার না, বঙ্গভঙ্গ তো করেই উঠতে পারলো না সাহেবরা প্রতিবাদের জন্য। হ্যাঁ, বছর 6 পরে রেগে মেগে রাজধানীটাই বদলে দিল। এতেই তো প্রমাণিত হয় তুমি একটা সাংঘাতিক জাগ্রত শহর, প্রতিবাদের শহর, যাকে কিনা ব্যঙ্গ করে একদিন বলা হবে মিছিল নগরী, এমনকি মুমূর্ষ নগরী। আচ্ছা মুশকিল হলো, তোমাকে তো লোকে সিটি অফ জয়ও বলে। ব্রিটিশদের সময় তোমাকে বলা হতো দ্য সেকেন্ড সিটি অফ ব্রিটিশ এম্পায়ার, মানে লন্ডনের পরেই। সে তো পয়সার জন্যে। এখান থেকে ব্রিটিশদের কি মুনাফা, রাজস্ব আদায়, আর বিক্রি, কোটি কোটি টাকা। কি মুশকিল, কলকাতা নিন্দে করলে খেপে উঠবে, আর কলকাতার প্রশংসা করলে নিজে নিন্দে করতে শুরু করবে, মানে তর্ক লাগা, তাই না? সে তর্কাতর্কি আমার রক্তে। ভারতে সেন্সরশিপের প্রথম আইন তৈরি হয়েছিল কেন জানো? 1872-এ গিরিশ ঘোষ যখন এই শহরেই তৈরি করলেন ন্যাশনাল থিয়েটার, প্রথম নাটকটাই হল দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। বছর 3 পরে যখন এই দল সারা ভারত ট্যুর করছে, লখনৌতে নাটকটা হচ্ছে, যে সিনটা ভারতীয় রায়ের দেশে অত্যাচারী নীলকর সাহেবকে মারছে, তা দেখে দর্শকের মধ্যে থাকা ব্রিটিশ সৈন্যরা স্টেজে উঠে সব লন্ডভন্ড করে দিল। তারপরের বছর প্রিন্স অফ ওয়েলস কলকাতায় এসেছিলেন, তাঁকে অভ্যর্থনা করা নিয়ে ব্যঙ্গনা। আবার অত্যাচারী পুলিশ কমিশনারকে নিয়ে স্যাটায়ার। ব্যাস, ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট, সেন্সরের খাড়া। শোনো শোনো, যার সেন্স বেশি তার পেছনে সেন্সর লাগবেই। এটা ভালো বলেছে। 1870-এ যখন জেমস হিকি এখান থেকে প্রকাশ করলেন ভারতের প্রথম খবরের কাগজ দ্য বেঙ্গল গেজেট, সেখানে তিনি লর্ড হেস্টিংসের স্ত্রী লেডি হেস্টিংসের কাজকর্ম নিয়ে অব্দি সাংঘাতিক নিন্দেবন্ধ করে লেখা লিখতেন। আর এখনো লিটল ম্যাগাজিনেরা সমস্ত এস্টাবলিশমেন্টকে নিয়ে সেইভাবেই সমালোচনা করে। সারাদিন প্রতিবাদ, রাগ, অর্থনীতিকে ব্যঙ্গ, এগুলো পেটে বাজবাজ করে হলে কলকাতার লোকের নিবন্ধ হয়। মোটেই নয়, সব লিভার খারাপ নয়। এই হাওড়া ব্রিজ, সেটা তো ক্যান্টিলিভার, 1943 থেকে দাঁড়িয়ে আছে। তা বটে, রোজ লাখ লাখ গাড়ি ঘোড়া, মানুষ, কত কিছুই যাচ্ছে, অথচ এতটুকু টস খায় না। এদিকে নাকি গোটা ব্রিজে একটা স্ক্রু নেই। ওই জন্যই যাদের মাথা স্ক্রু ঢিলে তারা প্রায় হাওড়া ব্রিজের মাথায় চলে বসে। ওখান থেকে ভিউটা ইমাজিন করতে পারছো? আরে বাবা, আমি পারবো না। বছরের পর বছর ভিক্টোরিয়া মেমোরিয়ালের টমে ডানা মেলে খায় দাঁড়িয়ে কলকাতার মানুষের প্রেম দেখেছি, অবশ্যই দেখেছি। এদিকে তাকালে একাডেমি অফ ফাইন আর্টস এক্সপেরিমেন্টাল পেন্টিং, ওদিকে তাকালে রেস কোর্সের আর অন্যদিকে ক্লাবে ক্লাবে কোট প্যান্ট পরা কলকাতায় বাবুদের ইংরেজি আনা। ভিউজ আর নিউজ শেখাচ্ছ আমাকে? তোর নারী নক্ষত্র চিনি, বুঝলে? শুধু চেনো না, ছোঁয়াচ লেগে তুমি আমারই মতো। কখনো হাওয়া দিলে বাই বাই করে গো, কখনো কাঁটের ব্যথায় ঘুরতেই ভুলে যাও। এই বাড়ি কখনো তাজমহলের টুকলি বলে ধুয়ো খায়, কখনো আবার জাপানিদের বোমা খাওয়ার ভয়ে তার সারা গায়ে গোবর লেপে দিয়ে ব্ল্যাক আউট করা হয়। তোমার মুখে তো কঙ্কালের খোঁজ নেই বাবু। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তোমার রাস্তায় শুয়ে খিদের জ্বালায় শয়ে শয়ে লোক মরেছে, আর অন্য লোকেরা তাদের ডিঙিয়ে নির্দ্বিধায় অফিস করেছে, আড্ডা মারতে গেছে, ফ্যান দাও ফ্যান দাও চিৎকার চাপা দিতে দরজা জানলা বন্ধ করে গ্রামাফোনের গান শুনেছে। তখন কোথায় ছিল তোমার প্রতিবাদী ফটো? দেখো,
যা করার অনেকটাই করা হয়নি, কিন্তু পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খোলা হয়েছিল, সে তো ঠিক। আর দুর্ভিক্ষটা সরকার, রাজনীতিবিদ, আমলাদেরও তৈরি। স্বয়ং উইনস্টন চার্চিল সে দায় এড়াতে পারেন না অতগুলো লোকের মৃত্যু, যাদের সম্পর্কে তিনি বলেছিলেন, এমনি না খেতে পাওয়া বাঙালিরা আরেকটু না খেতে পেলে নিরাপত্তি নেই। সেটাও মনে রেখো। এও মনে রেখো, বিজন ভট্টাচার্যের অসামান্য নবান্ন নাটক অভিনীত হয়েছিল এই দুর্ভিক্ষ নিয়ে এই শহরে। তা অবশ্য ঠিক। 1942-এ তৈরি হওয়া আইপিটি, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, ছিল বামপন্থী শিল্পীদের সংগঠন, যা থেকে কলকাতায় কত মণিমুক্ত জন্ম হয়েছে তার ইয়ত্তা। আরো অনেক অবিস্মরণীয় গান, নাটক, সিনেমা জন্মেছে এখান থেকে। আইপিটি তো ঝলমলে হিরে, উৎপল দত্ত, সুচিত্রা মিত্র, জ্যোতিরিন্দ্র মৈত্র, দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরী, তৃপ্তি মিত্র, ঋত্বিক ঘটক এবং এরই ভাবশিষ্য মৃণাল সেন। শিল্পকে সমাজ বদলের অস্ত্র হিসাবে ব্যবহার করবে, আর তা অতুলনীয় উৎকর্ষ আবেগ দিয়ে জাগিয়ে তুলবে হাজার হাজার মানুষকে। এই জাদু বিপ্লবের রথ হই হই করে চলেছিল অনেক দূর। 43-এর দুর্ভিক্ষের প্রায় 170 বছর আগে, তখনও তুমি জন্মাওনি। যখন 76-এর মন্বন্তর এসেছিল, সেও তো মানুষেরই তৈরি দুর্ভিক্ষ, ব্রিটিশদের তৈরি দুর্ভিক্ষ। তারা মানুষকে হিংস্রভাবে নিংড়ে খাজনা নিচ্ছিল, ধান জমিতে আফিম আর নীল চাষ করছিল। তখনও পড়ে পড়ে আমার বুকে মরেছে লাখ লাখ অসহায় মানুষ। কি করবো, চুপচাপ চেয়ে থেকেছি। তখন যদি একটা আইপিটি থাকতো। কলকাতায় যদি বাঘ সিংহ ঘুরে বেড়াতো, তাহলে কি কি হতো? আরে কলকাতার বাঘ তো বিখ্যাত, বাংলার বাঘ তো কলকাতাতেই থাকতেন। 1857 সালে হওয়া কলকাতা বিশ্ববিদ্যালয়কে বছর 50 পরে দায়িত্ব নিয়ে একেবারে নতুন রূপ দিয়েছিলেন এই বাঘ, আশুতোষ মুখোপাধ্যায়। আর সিংহ? হ্যাঁ, সিংহ তো ছিল, কালী প্রসন্ন সিংহ, যিনি এক হাতে অনুবাদ করেছেন মহাভারত, আর অন্য হাতে আমায় নিয়ে লিখেছেন হুতম পেঁচার নকশা। আচ্ছা, বাঘ সিংহ তো বুঝলাম, আর গন্ডার? হ্যাঁ, গন্ডারও আছে। গন্ডার হচ্ছে তারা যাদের চামড়া ভেদ করে কলকাতার অবিশ্বাস্য মনীষীদের কথাগুলো ঢোকেইনি। রামমোহন রায় তাদের কাছে পাট খেয়ে খেয়েছেন, আর বিদ্যাসাগরকে নিয়ে তো ব্যঙ্গ করে গান বেঁধে ঘুরে ঘুরেও গিয়েছেন। তার এগুলো বরং প্রমাণ করে ওরা সময়ের চেয়ে কত এগিয়ে ছিলেন। বিবেকানন্দকে শুনতে হয়েছে তিনি নাকি সন্ন্যাসীই নন, ম্লেচ্ছ দেশে যান, মাংস খান, অথচ তিনি শিকাগোয় গিয়ে ভারতের জয়ধ্বজা উড়িয়ে এলেন অসামান্য বক্তৃতায়। তার গুরু রামকৃষ্ণকে শুনতে হয়েছে তিনি নিরক্ষর, আর তিনি তার সহজাত বোধ ও ধর্মজ্ঞানের ছটায় চারপাশে জড়ো করে এনেছেন শ্রেষ্ঠ মনীষীদের। তার যত মত তত পথ শুধু ধর্ম নয়, শহর কলকাতার জীবনযাপনেরও দর্শন। আর রবীন্দ্রনাথ ঠাকুরকেও কম সইতে হয়নি, তার লেখা সব নাকি আবছা। আর তিনি শান্তিনিকেতন স্থাপন করেছেন হাবিজাবি উদ্দেশ্য নিয়ে। কিন্তু তার নোবেল প্রাইজ এখনো আমার অহংকারের প্রথম পঙ্ক্তি। আমি রাজধানী পথ থেকে 1911 খসে পড়লাম, কিন্তু 2 বছর পরেই আমার মাথায় এমন মুখ উঠল যার জন্মলানি থামার নয়। নোবেল কমিটি বলল, রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রাইজ দেওয়া হচ্ছে বিকজ অফ হিজ প্রফাউন্ডলি সেন্সিটিভ, ফ্রেশ অ্যান্ড বিউটিফুল ভার্স। প্রথম ভারতীয় নোবেল পেলেন। সত্যি ভাবা যায় না বলো, একটা শহর থেকে 6 জন নোবেল লরিয়েট, এবং 5টা আলাদা ক্ষেত্রে কাজের জন্য। 1902-এ পেয়েছেন রোনাল্ড রস চিকিৎসাবিদ্যার জন্য। 1930-এ ফিজিক্সে নোবেল পেলেন সিভি রমন।
1979-তে মাদার টেরেসা পেলেন নোবেল শান্তি পুরস্কার। 1998-তে পেলেন অমর্ত্য সেন ইকোনমিক্সে। আবারও 2019-এ পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এবারও ইকোনমিক্সে। আরে বাবা, নোবেল পাওয়াই তো আর শেষ কথা নয়। নোবেল পাননি তো কি হয়েছে? আমার আকাশে জ্বলজ্বল করছেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, যিনি উদ্ভিদ বিদ্যা থেকে রেডিও আবিষ্কার অব্দি ছড়িয়ে দিয়েছেন নিজের প্রতিভা। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি প্রথম ইউরোপীয় মানুষ যার সম্মানে ইংল্যান্ডের রয়্যাল কেমিক্যাল সোসাইটি তৈরি করেছে কেমিক্যাল ল্যান্ডমার্ক ফলক। তারপর বলি প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু, যিনি বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স এর পুরোধা, যার নামে বোসন পড়া। এখানে শেষ নয়, আরো আছে শ্রী প্রশান্ত চন্দ্র মহলানবিশ, যিনি ভারতীয় স্ট্যাটিস্টিক্স চর্চার জনক, প্ল্যানিং কমিশনের অসামান্য কারিগর, যার জন্মদিন এখন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। তাই তুমি থামো তো, এত বিজ্ঞানীদের মেলা বসে গেছে যেখানে, সেটা কিন্তু অবৈজ্ঞানিক হুজুগেরও আঁকড়া। 1857 সাল কলকাতা এলো মরা ফেরার পুজো। কেউ বলল এবছর যত লোক মারা গেছে তারা সবাই কালী পুজো রাতে ফিরে আসবে। কেউ বলল না 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 না, গত 10 বছরে যত লোক মারা গেছে তারা সবাই 15ই কার্তিক ফিরে আসবে। সারা শহরে হইচই পড়ে গেল। প্রচুর লোক অপেক্ষা করতে লাগলো তাদের মৃত আত্মীয়দের জন্য। গানও বাঁধা হলো, মরা মানুষ ফিরে এসেছে, দেখে এলাম রানাঘাটে ভাসতে ভাসতে আসতেছে, গলা সরু পেট মোটা, জল খেয়ে হয়েছে সোনা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু 1979 হুজুরটাও খারাপ নয়। আমেরিকার পাঠানো স্যাটেলাইট স্কাইল্যাব নাকি ভেঙে পড়বে। সবাই ভাবে আকাশের দিকে তাকিয়ে হাঁটে, কেউ কেউ হেলমেট পরে সারাদিন ঘুরত। স্কাইল্যাবের টুকরো অবশ্য কয়েকটা পড়েছিল, কিন্তু কলকাতার ধারে কাছে নয়, অস্ট্রেলিয়ার পার্থ আর অন্য কয়েকটি জায়গায়। আমি বলি কি, সব সেরা হুজুর হলো গণেশের দুধ খাওয়া। 1995 সালে এক দুপুরে হঠাৎ নাকি গণেশ দুধ খেতে লাগলেন। মন্দিরের গণেশ, ক্যালেন্ডারের গণেশ, ঘুলঘুলির গণেশ, কেউ বাদ নেই। পড়ি মরি করে সবাই দুধ নিয়ে ছুটতে লাগে। এমন মিরাকল থেকে বাদ পড়ে গেলে পুণ্যের কোটায় কম পড়ে যাবে যে। তাদের গায়ে নিশ্চয়ই তেলজিওর অদৃশ্য ঘুষি পড়েছে। একটা 17 বছরের আইনবিদের ছেলে হিন্দু কলেজে ইংরেজি পড়াতে এসে তার ছাত্রদের শেখাচ্ছে তর্ক করো, যাচাই করো, যুক্তিবাদী হও, প্রথাকে চ্যালেঞ্জ করো। আর সেই ছাত্ররা বলা ভালো শিষ্য ইয়াং বেঙ্গল হয়ে তখন দিকে দিকে ছড়িয়ে পড়ছে, সমাজ বদলানোর চেষ্টা করছে। এও তো এখানেই হয়েছিল। তারা যেরকম গোড়া ব্রাহ্মণদের ঝাঁকুনি দিয়ে সমাজটাকে শোধরানোর চেষ্টা করত, 70-এর দশকেও একদল ছেলেপুলে নকশাল আন্দোলনের মাধ্যমে সেরকমই একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করে। কিন্তু বুলেট আর বোমার প্রতিক্রিয়া ভীষণ রাজনীতি ছিল অনেক ভোটার চলে। রাত্রির যুগ, বোমা আর পুলিশের জীবের শব্দ, আর দিনের বেলা গঙ্গা জলে উজ্জ্বল যুবকদের লাশ ভেসে যাওয়া দৃশ্য। তোমার গায়ে বড় রক্ত ছিটকে পড়েছিল। আদর্শ, প্রথা সব হারিয়ে গেছিল নতুন নতুন মুখোশের আড়ালে। নকশাল আন্দোলন নিয়ে কারো আছে আতঙ্ক, কারো আছে রোম্যান্টিক নস্টালজিয়া।
চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। এই স্লোগান নিয়ে একটু মুখ টিপে হাসিও আছে, কিন্তু কেনই বা এখান থেকে কেউ চীনের নেতাকে নিয়ে সংগ্রাম করে তুলবে না? কেন ওই কথা বলবে না? কলকাতাকে বিশ্ব নাগরিকতার কেন্দ্র নয়? দেখো, সে তো হিন্দু কলেজটাই একটা বিরাট স্টেটমেন্ট। ইংরেজি ভাষা শিখতে হবে, পাশ্চাত্য সংস্কৃতি বুঝতে হবে, তাকে নিজেদের সংস্কৃতির সঙ্গে মেলাতে হবে, এরকম একটা ভাবনা নিয়ে যে স্কুল করা দরকার, তা ভারতে অন্য প্রান্তে কেউ তো ভেবে বের করতে পারেনি। সাহেব আর বাঙালি মিলেমিশে 1817 সালে এমন একটা কাজ করলো যা না থাকলে বেঙ্গল রেনেসাই হতো না। শুধু ঠাকুর পরিবারের কথা বলতে গেলেই তো হাঁপিয়ে পড়ব। এরা বোধ হয় এক একটা লোকের মধ্যে 10টা করে জিনিয়াস করে দিত। যেমন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি সংস্কৃত থেকে বাংলায় মেঘদূত অনুবাদ করছেন, বাংলায় দর্শন তত্ত্বের বই লিখছেন, আবার বাংলা শর্ট হ্যান্ড উদ্ভাবন করছেন, এমনকি বাক্স বানানো নিয়েও বই লিখছেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি শুধু প্রথম ভারতীয় আইসিএসই নন, ওই যুগে তাঁর বউকে বিলেত নিয়ে গেলেন। এবার বলি জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি একাধারে সুরকার, চিত্রকর, নাট্যকার, পরিচালক, এমনকি অভিনেতা। দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি তো 3 ঘন্টায় গড়গড়িয়ে ডিকটেশন দিয়ে লিখে ফেললেন ব্রাহ্ম ধর্মের বই। গগনেন্দ্রনাথ অসামান্য চিত্রকর, কার্টুনও আছেন, ছবিতে কিউবিস্ট ভাবও আছেন। আর অবনীন্দ্রনাথ ঠাকুর, তাঁর আঁকা ছবি আর লেখা গল্প, এই দুই বাংলা সংস্কৃতির বিস্ময়। কেন রায় পরিবার? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বেহালা বাজাচ্ছেন, আবার বাংলা শিশু সাহিত্যের কাঠামো করে দিচ্ছেন, বাচ্চাদের পত্রিকা বের করছেন, আবার হাফটোন প্রিন্টিং এ আশ্চর্য আবিষ্কার করে বিপ্লব এনে দিচ্ছেন। কার ছেলে সুকুমার রায় খেয়াল রসের বলতে বলতে তাক লাগিয়ে দিচ্ছেন, আবার ননসেন্স ক্লাবে প্লেটো আর তুর্গেনেভ নিয়ে কথাও বলছেন। এরা বোধ হয় প্রাচ্য পাশ্চাত্যের গুণগুলোকে একটা গেলাসে গুলে সকালে উঠেই খেয়ে নিতেন। হ্যাঁ, ঠিক বলেছ। এই মিলিজুলিটা আমাদের চিরকাল আছে। 1835-এ মেডিকেল কলেজে স্থাপিত হয় এখানকার লোককে পাশ্চাত্য ডাক্তারি রীতিতে শিক্ষিত করে তোলার জন্য। আবার এই শহরের নৃত্যশিল্পী উদয় শঙ্কর, তিনি তো বিদেশি নর্তকী আনা পাভলোভার সঙ্গে মিলে তাঁর বিখ্যাত রাধাকৃষ্ণ ব্যালেটা তৈরি করেন। আর সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায়, যিনি 1955-এ পথের পাঁচালী ছবি তৈরি করে একা হাতে ভারতীয় সিনেমায় নিউ ওয়েভ আনেন। তিনি তো স্পষ্ট বলতেন, হলিউডের ছবি না দেখলে তিনি নিজের ছবির ব্যাকরণ তৈরি করতে পারতেন না। অথচ সাহেবরা তাঁর ছবির মধ্যে খুঁজে পেত খাঁটি ভারতীয়ত্ব। এই বিষয়ে এই আহরণ হজম করার ক্ষমতা, এ জিনিস আমার মজ্জায়। ঠিক বলেছ, সত্যজিৎ রায় প্রাচ্য পাশ্চাত্যকে সমান মুগ্ধ করেছেন, আর এই জন্যই 1992 সালে তিনি পেলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার পুরস্কার। কিন্তু এটা ভুলো না, ওই বছরেই সত্যজিতের গোড়ার দিকের ছবি কেননা সুব্রত মিত্র, তিনি পেলেন ইস্টম্যান কোডাক লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর এক্সেলেন্স ইন সিনেমাটোগ্রাফি। অদ্ভুত, সুব্রত মিত্র পৃথিবীর এক সেরা ক্যামেরাম্যান, কিন্তু তার নামটা সেভাবে প্রচারই পেল না। এই আনসান হিরোদের নিয়ে তোমার এই হইচইটা একটু বোঝাও তো, এটা আদিক্ষেতা না উদারতা? আমি না ঠিক আন্দাজ করতে পারি না। কারণ নামে প্রশংসা করলে কলকাতায় এরা তক্ষুনি আরেকটা নাম পকেট থেকে ফস করে বের করে বলে, উনি তো দর পেলেন না, কিন্তু মহান ছিলেন। হ্যাঁ, বলবো নয় বা কেন,
কলকাতার মানুষ যেমন জয়ীকে নিয়ে নাচানাচি করে, তেমনি তথাকথিত পরাজিতকেও তার মূল্য দিতে জানে। যিনি প্রাইজ পাননি, অখ্যাতি নিয়ে মারা গেছেন, তাকেও পুজো করতে জানে। কারণ সে বোঝে একজন স্রষ্টার মূল্য তিনি কতটা সোনা কুড়োলেন তা দিয়ে বিচার হয় না, কতটা সোনা বিলোলেন তা দিয়ে মাপতে হয়। তাই রবীন্দ্রনাথ যতদিন, জীবনানন্দ দাশ ততদিন, সত্যজিৎ রায় যতদিন, ঋত্বিক ঘটক ততদিন, সৌম্যমিত্র যতদিন, ভবন সরকার ততদিন, সুনীল গঙ্গোপাধ্যায় যতদিন, কমল কুমার মজুমদার ততদিন, পঙ্কজ রায়কে আমরা মাথায় তুলে রাখব, সূর্য ব্যানার্জিকে, হেমন্ত মান্না সন্ধ্যাকেও সিংহাসন দেব, সুচিত্রা মিত্র, ভূমিকা বন্দ্যোপাধ্যায়কেও পুলিশ জানাবো, সঙ্গীত নির্মলা মিশ্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায়কেও, লিখিন ব্যানার্জি সেতারে বুধ থাকবো। এগুলো গুজব নয়। শেষমেশ সবাইকে নিয়ে কাবাব খায় বা বিরিয়ানি। এই যে দুটো নাম বললে, এই খাবারগুলোই কলকাতায় আসতো না যদি না আরেক পরাজিতকে কলকাতা সসম্মানে ঠাঁই দিত। অ্যাকচুয়ালি এই শোটার মাধ্যমে পুরনো কলকাতার বা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাথে সাথে পুরনো কলকাতার যে ইতিহাস সেটাকে তুলে ধরা হয়েছে খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে। করে নির্বাসনে পাঠালো কলকাতায়। তিনি ঘাঁটি করলেন মেটিয়া বুরুজে, চালে চলনে, পোশাকে আশাকে আর অবশ্যই খাবারে মেটিয়া বুরুজ হয়ে উঠল ছোটা লখনৌ। এখানকার গান বাজনা নাচ তো প্রভাবিত হলোই, জিভের কোষ প্রভাবিত হলো তার চেয়েও বেশি। এখন যে কলকাতার রাস্তার ধারে ধারে কাবাব আর বিরিয়ানির দোকান, তার মূলে ওই অগৌরবের নির্বাসন। জীবনের ধন কিছুই যাবে না ফেলা, কলকাতা এটা জানে, এই তার রেলা। এই দেশে যখন রবিশঙ্কর আর আল্লাহ রাখা মিলে অবিশ্বাস্য সুরের চলচ্চিত্র তৈরি করেন, বা মহিষাসুর মর্দিনীতে যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডী পাঠের সঙ্গে বেজে ওঠে মুসলিম শিল্পীদের অলৌকিক বাজনা, তখন কি সেই ম্যাজিকটা জানান দেয় না? ম্যাজিশিয়ান পিসি সরকারের কথা, একবার নাকি তার ম্যাজিক দেখতে সবাই এসেছে, কিন্তু 10 মিনিট হয়ে গেছে ম্যাজিশিয়ানের আসার নামই নেই। সবাই অস্থির, অধৈর্য। হঠাৎ সবাই শুনতে পেল চমকে তাকিয়ে দেখলো মঞ্চে তিনি বললেন, ঠিক সময় তো এসেছি, ঘড়িটা দেখুন তো। চমকে তাকিয়ে সবাই দেখলো ঘড়ির কাঁটা পিছিয়ে গিয়েছে 10 মিনিট। সব ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করতে ভুলো না কিন্তু। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, ভালো রেখো, আর আমার ভিডিওটা কিন্তু খুব 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 শেয়ার করো। টাটা।